তোমরা কি জানো এখন যেই স্মার্টফোনটায় তোমরা এই ক্লাসটা শুনছো তার ভেতরে হয়তো ওড়িশার কোনো 1 মিলিয়ন বছরের পুরনো পাহাড়ের একটা ছোট্ট অংশ লুকিয়ে আছে। একদম। অর মেবি তোমাদের বাড়ির ইলেকট্রিসিটি যেখান থেকে আসছে সেটা হয়তো আজ থেকে কোটি কোটি বছর আগেকার কোনো এক বিশাল ডাইনোসরের পায়ের তলার জঙ্গল ছিল। ইয়া, উই আর টকিং অ্যাবাউট দ্য হিডেন ট্রেজার্স আন্ডার আওয়ার ফিট। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুডেজ ফান ক্লাস। শুরু করার আগে বলে রাখি, এই ক্লাসের সম্পূর্ণ নোট তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল এডু এমপ্লয় আর আমাদের ইউটিউব চ্যানেল এডু এমপ্লয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। রাইট। সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিপ ডাইভ করতে চলেছি সেটা শুধু জিওগ্রাফি বইয়ের একটা চ্যাপ্টার নয়। মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এটা হলো আমাদের পুরো মানব সভ্যতার বেস বা ভিত্তি। ঠিক, আজকে আমাদের টপিক হলো মিনারেলস বা খনিজ পদার্থ। আমরা অনেকেই ভাবি খনিজ মানে তো ওই মাটির তলা থেকে পাওয়া এক টুকরো পাথর বা কয়লা, তাই না? কিন্তু ব্যাপারটা এতটাও সিম্পল নয়। একটু সিম্পল নয়। আমাদের রাস্তার ওই গাড়ি থেকে শুরু করে বড় বড় বিল্ডিং, ইভেন আমাদের রোজকার ডায়েট, সবকিছুই কিন্তু এই মিনারেলসের উপর দাঁড়িয়ে আছে। ট্রু। খনিজ পদার্থ ছাড়া আমাদের মডার্ন লাইফস্টাইল জাস্ট কোল্যাপস করত। আজ আমরা কনসেপ্টগুলোর একদম গভীরে যাব। শুধু কি পড়ব না, কেন এবং কিভাবে, সেটাও লজিক্যালি ডিকোড করব। সো লেটস আনপ্যাক দিস। তো শুরুতেই যে বেসিক প্রশ্নটা মাথায় আসে, হোয়াট ইজ আ মিনারেল বা খনিজ পদার্থ আসলে কি? ডেফিনেশনে বলা হচ্ছে, আ মিনারেল ইজ আ ন্যাচারাল সাবস্টেন্স অফ অর্গ্যানিক অর ইনঅর্গ্যানিক অরিজিন উইথ ডেফিনেট কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ। রাইট। এবং ঠিক পরেই আরেকটু স্পেসিফিক করে বলা আছে, ইট ইজ আ হোমোজিনিয়াস ন্যাচারালি অকারিং সাবস্টেন্স উইথ এ ডিফাইনেবল ইন্টারনাল স্ট্রাকচার। এই দুটো সেন্টেন্স শুনতে একটু টেকনিক্যাল লাগলেও এর পেছনের লজিকটা কিন্তু খুব ক্লিয়ার। আমি তো এটাকে প্রকৃতির নিজের হাতে বানানো একটা স্পেশাল কেক হিসেবে দেখি। মানে ধরো, প্রকৃতির এই কেকটার একটা ডেফিনেট কেমিক্যাল প্রপার্টি আর ইন্টারনাল স্ট্রাকচার আছে। হ্যাঁ, একদম। তুমি যদি ওই কেকটার একদম ধার থেকে এক টুকরো কাটো বা মাঝখান থেকে, তার টেস্ট, তার মলিকিউলার কম্পোজিশন একদম সেম হবে। এই যে হোমোজিনিয়াস ওয়ার্ডটা ইউজ করা হলো, এর মানেই হলো সব জায়গায় একদম সমান, কোনো র্যান্ডম ভেজাল নেই। এক্স্যাক্টলি। প্রকৃতি তার এই রেসিপিটা একদম মেপে মেপে বানিয়েছে। আয়রন বা সিলিকনের অ্যাটমগুলো একটা পারফেক্ট জিওমেট্রিক প্যাটার্নে সাজানো থাকে। কিন্তু একটা জায়গায় আই হ্যাভ টু পুশ ব্যাক। ডেফিনেশনে বলা হলো অর্গ্যানিক অর ইনঅর্গ্যানিক অরিজিন। হ্যাঁ। ইনঅর্গ্যানিক মানে পাথর বা বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন থেকে তৈরি, সেটা মেক সেন্স। হ্যাঁ। কিন্তু অর্গ্যানিক অরিজিন, মরা গাছ বা ডাইনোসরের ফসিল থেকেও কি মিনারেল তৈরি হতে পারে নাকি? কারণ আমরা তো জানি অর্গ্যানিক জিনিস পচে মাটিতে মিশে যায়। উম, খুব লজিক্যাল একটা পয়েন্ট রেইজ করেছো। ন্যাচারালি অর্গানিক জিনিস ডিকম্পোজ হয়ে যাওয়ার কথা, কিন্তু যখন একটা বিশাল বন জঙ্গল বা প্রচুর গাছপালা মিলিয়ন মিলিয়ন বছর আগে কোনো কারণে মাটির তলায় বা জলের তলায় চাপা পড়ে যায়। ও আচ্ছা, তখন সেখানে অক্সিজেন ঢুকতে পারে না। রাইট। ফলে তারা পচে যাওয়ার সুযোগ পায় না। উল্টে মাটির লেয়ারের পর লেয়ার জমতে জমতে প্রচণ্ড তাপ আর চাপে, মানে এক্সট্রিম হিট অ্যান্ড প্রেশারের কারণে ওই গাছের কার্বনটাই চেঞ্জ হয়ে কয়লা বা কোলে পরিণত হয়। সিরিয়াসলি? হ্যাঁ। সো কয়লা হলো একটা ক্লাসিক অর্গানিক অরিজিনের মিনারেল। তার মানে লাখ লাখ বছর আগের জ্যান্ত গাছপালা আজ আমাদের কারেন্টে সাপ্লাই দিচ্ছে। ন্যাচারাল প্রসেসটা ভাবলে অবাক হতে হয়। আচ্ছা, স্টুডেন্টদের তো পরীক্ষায় এই ডেফিনেশনটা হুবহু মনে রাখতে হবে। এর জন্য কোনো মেমোরি হ্যাক আছে? অফকোর্স। মনে রাখার হ্যাক হলো জাস্ট 3টে লেটার, HND। HND? হ্যাঁ। H ফর হোমোজিনিয়াস, N ফর ন্যাচারাল আর D ফর ডিফাইনেবল ইন্টারনাল স্ট্রাকচার। দারুণ। এই HND হলো প্রকৃতির পারফেক্ট রেসিপি। পরীক্ষায় মিনারেলের ডেফিনিশন লিখতে গেলেই মাথায় আনবে HND। লাভ ইট। HND, হোমোজিনিয়াস, ন্যাচারাল, ডিফাইনেবল। এবার চলো ক্লাসিফিকেশনে যাই। আমরা এই এত হাজার হাজার খনিজকে ক্যাটেগরাইজ করব কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি মিনারেলস আর অফ 3 টাইপস: মেটালিক, নন মেটালিক অ্যান্ড এনার্জি মিনারেলস। রাইট। এই 3টে ব্রড ক্যাটাগরিতে আমরা পুরো মিনারেল কিংডমকে ভাগ করতে পারি। আমি তো এই ক্যাটাগরিগুলোকে সিনেমার ঘরানা বা জনরের সাথে তুলনা করি। ভেবে দেখো, মেটালিক মিনারেলস হলো একদম অ্যাকশন মুভি। লোহা, তামা এগুলো দিয়ে মারপিট, কনস্ট্রাকশন, অস্ত্রশস্ত্র, ব্রিজ সব তৈরি হচ্ছে। এরা খুব টাফ। হ্যাঁ হ্যাঁ, একদম। নন মেটালিক হলো আমাদের ড্রামা মুভি।
যেমন ধরো মাইকা, লবণ, মার্বেল, এগুলো খুব দরকারি। আমাদের রোজকার জীবনে এদের একটা আলাদা ইমোশন আছে, কিন্তু এরা সরাসরি অ্যাকশন করে না। আর এনার্জি মিনারেলস? এরা হলো একদম সাইফাই বা পাওয়ার হাউস। কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এরা পুরো সিস্টেমটাকে পাওয়ার আপ করে, ইঞ্জিন চালায়। অ্যাকশন, ড্রামা আর সাইফাই, দারুণ অ্যানালজি। এবার যদি আমরা ওই অ্যাকশন মুভি মানে মেটালিকের ভেতরে একটু ডিপ ডাইভ করি, দেখব এর আবার 3টে স্পেসিফিক সাব ক্যাটেগরি আছে। হ্যাঁ, লিস্টটা বলছে 1 ফেরাস কন্টেনিং আয়রন, যার মধ্যে আছে আয়রন ওর, ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট। রাইট। 2 নন ফেরাস, যার মধ্যে আছে কপার, লেড, টিন, বক্সাইট। আর 3 প্রেশাস, গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম। এই ক্লাসিফিকেশনের মেইন লজিকটা হলো আয়রন বা লোহা। কোনো মেটালের ভেতরে আয়রন থাকা মানে তার প্রপার্টিজ পুরো চেঞ্জ হয়ে যাওয়া। মানে ম্যাগনেটিক হবে। হ্যাঁ, সে ম্যাগনেটিক হবে, তার ওয়েট বেশি হবে, আর সেটাতে জং বা রাস্ট পড়তে পারে। স্টুডেন্টসদের সুবিধার জন্য আমি এখানে একটা মজার মেমরি হ্যাক দিয়ে দিচ্ছি। ভাবো, মেটালিকের 3 ভাই। 3 ভাই, ওকে, লেটস হিয়ার ইট। হ্যাঁ, বড় ভাই হলো ফেরাস, যার রক্তে প্রচুর আয়রন আছে, তাই লোহা বা আয়রন ওর, ম্যাঙ্গানিজ, নিকেল সব ওর টিমে। মেজো ভাই হলো নন ফেরাস, যার আবার আয়রনে অ্যালার্জি আছে। আয়রন অ্যালার্জি। তার টিমে কোনো ম্যাগনেটিক পাওয়ার নেই, তাই সেখানে আছে তামা বা কপার, সীসা, টিন, বক্সাইট। আর ছোট ভাই হলো প্রেশাস, সে হলো বাড়ির সবচেয়ে ভিআইপি বা বড়লোক ছেলে। ভিআইপি ছোট ভাই, সোনা, রূপো, প্ল্যাটিনাম সব তার পকেটে। এক্স্যাক্টলি। দারুণ। আর নন মেটালিকের লিস্টটাও তো বেশ লম্বা। মাইকা, সল্ট, পটাশ, সালফার, গ্রানাইট, লাইমস্টোন, মার্বেল, স্যান্ডস্টোন, মানে আমাদের রোজকার রান্নার লবণ থেকে শুরু করে তাজমহলের মার্বেল সবই ড্রামা ক্যাটাগরির মেম্বার। একদম। আর এনার্জি মিনারেলসে তো ওই 3টে মেইন প্লেয়ার, কোল, পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাস। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গায় আসা যাক, ডিস্ট্রিবিউশন অফ মিনারেলস ইন ইন্ডিয়া। মানে আমাদের ভারতবর্ষে এই খনিজগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে আর কেন সেখানেই আছে। আমি ডেটাটা দেখছিলাম। মোস্ট অফ দ্য মেটালিক মিনারেলস ইন ইন্ডিয়া আর ফাউন্ড ইন দ্য পেনিনসুলা প্ল্যাটো, মানে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে। হ্যাঁ। আর একটা খুব স্পেসিফিক ফ্যাক্ট আছে, ওভার 97% অফ কোল্ড রিজার্ভস আর ফাউন্ড ইন দ্য ভ্যালিজ অফ দামোদর, সোন, মহানদী অ্যান্ড গোদাবরী। থিঙ্ক অ্যাবাউট ইট। সারা দেশের ৯৭% কয়লা শুধু এই 4টে নদীর উপত্যকায়। কিন্তু কেন? মানে নদীর উপত্যকাতেই কেন কয়লা থাকবে? পাহাড়ের চূড়ায় বা মরুভূমিতে কেন নয়? দিস ইজ ওয়ে জিওলজি গেটস ফ্যাসিনেটিং। আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে কয়লা তৈরি হয় প্রাচীন গাছপালা থেকে। মিলিয়ন মিলিয়ন বছর আগে এই দামোদর, সোন, মহানদী আর গোদাবরী নদীর অববাহিকাগুলো ছিল বিশাল নিচু জলাভূমি বা সোয়াম্প। একদম। সেখানে ঘন জঙ্গল ছিল, গাছগুলো মরে গিয়ে ওই জলাভূমির কাদায় পড়ত, আর নদীর বয়ে আনা পলিমাটি সেগুলোকে দিনের পর দিন চাপা দিত। ও আচ্ছা, মানে নদীর পলিমাটি একটা ব্ল্যাঙ্কেট বা কম্বলের মতো কাজ করেছে। রাইট, যেটা ওই গাছগুলোকে প্রেশার কুকারের মতো হিট আর প্রেশার দিয়েছে। এভাবেই লেয়ারের পর লেয়ার তৈরি হয়ে আজকের ওই কয়লার খনিগুলো সৃষ্টি হয়েছে। মেক্স টোটাল সেন্স। আর একটা জিওগ্রাফিক্যাল পয়েন্ট আছে এখানে। মোস্ট অফ দ্য মেজর মিনারেল রিসোর্সেস অকার টু দি ইস্ট অফ আ লাইন লিঙ্কিং মাঙ্গালুরু অ্যান্ড কানপুর। হ্যাঁ। তুমি যদি ইন্ডিয়ার ম্যাপে ম্যাঙ্গালুরু থেকে কানপুর পর্যন্ত একটা ইমাজিনারি লাইন টানো, দেখবে বেশিরভাগ ট্রেজার বা খনিজ ওই লাইনের ইস্ট বা পূর্বে দিকেই আছে। এর কারণ হলো ইন্ডিয়ার ইস্টার্ন সাইড, বিশেষ করে ছোট নাগপুর মালভূমি অঞ্চলটা হলো পৃথিবীর অন্যতম প্রাচীন এবং স্টেবল জিওলজিক্যাল ব্লক। ওখানে বিলিয়ন বিলিয়ন বছর ধরে মিনারেলসগুলো ফর্ম করার সময় পেয়েছে কোনো বড় টেকটনিক ডিস্টারবেন্স ছাড়াই। তাই নাকি? হ্যাঁ। আর পেট্রোলিয়ামের ক্ষেত্রে petroleum reserves are located in the sedimentary basins of Assam, Gujarat and Mumbai High, i.e. offshore region in the Arabian Sea. সো কয়লা হলো নদীর উপত্যকায়, কারণ ওখানে জঙ্গল ছিল, আর পেট্রোলিয়াম হলো আসাম, গুজরাট আর আরব সাগরের গভীরে। স্টুডেন্টসদের এই জায়গাগুলোর নাম মনে রাখার জন্য স্পেসিফিক কোনো ট্রিক আছে? ডেফিনেটলি। কয়লার ওই 4টে উপত্যকা মনে রাখার জন্য জাস্ট একটা ছন্দ মনে রাখো, দা সো মাগো, মানে দামোদর, সোন, মহানদী, গোদাবরী। দাসো মাগো
মানে দাসো মাগো কয়লার খনি মাগো। দাসো মাগো কয়লার খনি মাগো দিস ইজ কুল লিটারালি। আহা! আর জিওলজিক্যাল রিজিয়নগুলোর জন্য একটা হ্যাক আছে। সোর্সে বলা আছে গোন্ডাবানা অঞ্চলে গোল্ড পাওয়া যায়, ধারওয়াড় বা কাডাপা অঞ্চলে গোল্ড আর আয়রন, আর ভিন্ধিয়ান অঞ্চলে নন মেটালিক মিনারেলস। এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখার জন্য ভাববে ভিন্ধিয়ান হলো নন মেটালিকের ভাণ্ডার, আর ধারওয়াড়ে আয়রনের ধার খুব বেশি। ধারওয়াড়ে আয়রনের ধার খুব বেশি। নাইস। এবারে আয়রন বা লোহার কথায় যখন এলাম, লেটস শিফট ফোকাস টু ফেরাস মিনারেলস, আই মিন আয়রন ওর বা লৌহ আকরিক। এটা ছাড়া তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ভাবাই যায় না। আয়রন হলো মডার্ন সিভিলাইজেশনের ব্যাকবোন। আমাদের কাছে দুটো মেইন আয়রন ওরের কথা বলা আছে। ম্যাগনেটাইট ইজ দ্য ফাইনেস্ট আয়রন ওর উইথ আ ভেরি হাই কন্টেন্ট অফ আয়রন আপ টু 70%। রাইট। আর হিমেটাইট ওর ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়াল আয়রন ওর, মানে স্লাইটলি লোয়ার আয়রন কন্টেন্ট দ্যান ম্যাগনেটাইট, 50 থেকে 60%। এই দুটোর ডিফারেন্স কিন্তু পরীক্ষায় খুব আসে, আর এর পেছনের ইকোনমিক্সটা বোঝা খুব জরুরি। আমি এটাকে এভাবে দেখি, ম্যাগনেটাইট হলো ক্লাসের সেই ফার্স্ট বয় যে কোয়ালিটিতে বেস্ট, আয়রন কন্টেন্ট 70%, একদম টপ নচ। আর হেমাটাইট হলো ক্লাসের ব্যাকবেঞ্চার। হ্যাঁ, ব্যাক বেঞ্চার। হ্যাঁ, তার মার্কস একটু কম, 50-60%। কিন্তু আই হ্যাভ আ কোয়েশ্চেন, যদি ম্যাগনেটাইটের কোয়ালিটি বেটার হয়, তাহলে হেমাটাইট কেন মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়াল আয়রন ওর? আমি যদি ফ্যাক্টরির মালিক হই, আমি তো 70% আয়রনটাই চাইবো, তাই না? ভেরি ভ্যালিড পয়েন্ট। কিন্তু ইন্ডাস্ট্রিতে শুধু কোয়ালিটি দেখলে হয় না, কস্ট এবং অ্যাভেলেবিলিটি দেখতে হয়। মানে খরচ বেশি? হ্যাঁ, ম্যাগনেটাইটে আয়রন বেশি থাকলেও সেটা মাটি থেকে তোলা এবং প্রসেস করা অনেক বেশি এক্সপেন্সিভ। অন্যদিকে হেমাটাইট অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, সারফেসের কাছাকাছি থাকে, আর সেটা থেকে আয়রন এক্সট্র্যাক্ট করা বা গলানো অনেক সহজ এবং সস্তা। ও আচ্ছা। তাই প্র্যাকটিক্যাল দুনিয়ায় ইন্ডাস্ট্রিতে হেমাটাইটেরই সবচেয়ে বেশি ডিমান্ড। কোয়ান্টিটি ওয়াইজ হেমাটাইটই সবচেয়ে বেশি ইউজ হয়। ওয়াও, সো ব্যাক বেঞ্চাররাই আসল ফিল্ড ওয়ার্কটা করছে। এবার প্রোডাকশনের ডেটাটা দেখা যাক। ইন 2018-19, অলমোস্ট এন্টায়ার প্রোডাকশন কেম ফ্রম ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটকা অ্যান্ড ঝাড়খণ্ড। রাইট। এর মধ্যে রিজার্ভের দিক থেকে টপ মোস্ট হলো ওড়িশা, আর প্রোডাকশনের সিরিয়ালটা হলো ওড়িশা, তারপর ছত্তিশগড়, তারপর কর্ণাটক। স্টুডেন্টরা এই প্রোডাকশনের রাজা স্টেটগুলোকে ক্রমানুসারে মনে রাখার জন্য জাস্ট মনে রাখো OCK। ও ফর ওড়িশা, সি ফর ছত্তিশগড়, কে ফর কর্ণাটকা। OCK। আর আমাদের ফার্স্ট বয় ম্যাগনেটাইটের কি খবর? তার ডিপোজিট কোথায় বেশি? সোর্সে একটা খুব স্পেসিফিক ডেটা আছে। মোর দ্যান 72% অফ ম্যাগনেটাইট ডিপোজিটস ইন ইন্ডিয়া আর ফাউন্ড ইন কর্ণাটকা। মানে ম্যাগনেটাইটের ম্যাগনেট আটকে আছে ওই কর্ণাটকাতে। ম্যাগনেট আটকে আছে কর্ণাটকে? আচ্ছা, এই আয়রন অরগুলো তো মাটির তলায় র্যান্ডমলি ছড়ানো ছিটানো থাকে না, এগুলো নির্দিষ্ট কিছু বেল্ট বা বলয় ধরে থাকে। আমাদের লিস্টে 4 মেজর আয়রন অর বেল্টসের কথা বলা আছে। বসে প্রধানত 4টে বড় লৌহ বলয় আছে, যেখান থেকে আমাদের মেজরিটি আয়রন আসে। 1 নম্বর, ওডিশা ঝাড়খণ্ড বেল্ট। এখানে ঝাড়খণ্ডের সিংভূম, যার মধ্যে নোয়ামুডি এবং গোয়া রিজেন পড়ছে, এবং ওড়িশার সুন্দরগড়, ময়ূরভঞ্জ, ঝাড় আর বাদাম পাহাড় মাইন্স রয়েছে। রাইট। 2 নম্বর হল দুর্গ বাস্তার চন্দ্রপুর বেল্ট, যেটা ছত্তিশগড় আর মহারাষ্ট্রে অবস্থিত। এখানে ছত্তিশগড়ের বিখ্যাত দালি রাজহারা এবং বাইলাডিলা খনিগুলো আছে। 3 নম্বরে আছে মহারাষ্ট্র গোয়া বেল্ট, এর মধ্যে আছে গোয়ার মর্মাগাঁও। এই বেল্টগুলো খেয়াল করলে দেখবে এগুলো সবই পোর্ট বা সমুদ্র বন্দরের কাছাকাছি, যাতে আয়রন তুলে সহজেই বিদেশে এক্সপোর্ট করা যায়, যেমন গোয়ার বার্মাগাঁও পোর্ট। আর 4 নম্বর বেল্টটা বাপরে, 4 নম্বরটা তো বিশাল নাম। স্টুডেন্টরা, তোমরা একটু শ্বাস নিয়ে নাও। 4 নম্বরটা হলো বেল্লারি, চিত্রদুর্গা, চিকমাঙ্গলুর, টুমকুর বেল্ট, যেটা কর্ণাটকে অবস্থিত। এখানে ম্যাঙ্গালোর, কুদ্রেমুখ, বাবাবুদন হিলস আর শিবমোগ্গা আছে। মানে এটা তো কোনো বেল্টের নাম না, মনে হচ্ছে একটা আস্ত সাউথ ইন্ডিয়ান এক্সপ্রেস ট্রেনের নাম। এত বড় নাম পুরোটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট শর্ট ফর্ম মনে রাখো। BCCT, বেলারি, চিত্রদুর্গা, চিকমাঙ্গলোর, তুমকুর, BCCT বেল্ট। দ্যাট ইজ সো মাচ ইজিয়ার। BCCT। আর ওই ছত্তিশগড়ের খনিগুলো?
ওটার জন্য মনে রাখবে ছত্তিশগড় কা ডালি আর বাইলাডেলা, মানে ডালি রাজহারা আর বাইলাডেলা যেন দুই ভাই। ওরা সবসময় একসাথেই থাকে দুর্গ, বাস্তার, চন্দ্রপুর বেল্টে। ডালি আর বাইলাডেলা, নাইস। ওকে, মুভিং অন। এবার আমরা ম্যাঙ্গানিজ আর নন ফেরাস মিনারেলস নিয়ে কথা বলবো। ফার্স্ট আপ, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ ইজ মেইনলি ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ স্টিল অ্যান্ড ফেরোম্যাঙ্গানিজ alloy. It is also used in manufacturing bleaching powder, insecticides and paints. ম্যাঙ্গানিজ হলো খনিজ জগতের অলরাউন্ডার। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, স্টিল তৈরিতে তো আয়রন আর কার্বন লাগে, সেখানে ম্যাঙ্গানিজ কেন মেশানো হচ্ছে? কারণ পিওর আয়রন বা শুধু লোহা খুব নরম হয়, আর তাতে কার্বন মেশালে সেটা শক্ত হলেও অনেক সময় ব্রিটেল বা ভঙ্গুর হয়ে যায়। মানে ভেঙে যেতে পারে। একদম। ম্যাঙ্গানিজ মেশালে সেটা স্টিলের ভেতর থেকে অক্সিজেন আর সালফারকে সরিয়ে দেয়, ফলে স্টিল হয়ে যায় সুপার স্ট্রং অ্যান্ড শ্যাটার রেজিস্ট্যান্ট। বড় বড় ব্রিজ বা রেললাইনের পাতে এই ম্যাঙ্গানিজ স্টিল ইউজ হয়। দ্যাটস ব্রিলিয়েন্ট। এর প্রোডাকশনে ইন্ডিয়াতে টপমোস্ট কে? ডেটা বলছে টপমোস্ট প্রডিউসার ইন্ডিয়া, মধ্যপ্রদেশ, আর ওড়িশার সুন্দরগড়েও এর ভালো ডিপোজিট আছে। একদম ঠিক। এবার চলো নন ফেরাস মিনারেলসে, মানে আমাদের সেই মেঝো ভাই যাদের আয়রনে অ্যালার্জি ছিল। রাইট, নন ফেরাস। প্রথমেই আসছে কপার বা তামা, ফার্স্ট মেটাল টু বি ডিসকভার্ড বাই হিউম্যানস। মানে তামা হলো মানুষের ফার্স্ট লাভ। কিন্তু মানুষ লোহা আবিষ্কারের আগে তামা কেন আবিষ্কার করলো? লোহা তো অনেক বেশি স্ট্রং। কারণ তামা প্রকৃতিতে অনেক সময় নেটিভ বা পিওর মেটাল ফর্মেই পাওয়া যায়। এটাকে লোহা গলানোর মতো বিশাল টেম্পারেচারে ফার্নেসে ফেলার দরকার হতো না। আদিম মানুষ চাইলেই পাথর দিয়ে পিটিয়ে তামাকে শেপ দিতে পারত। মেক সেন্স। তো ইন্ডিয়াতে এই তামা কোথায় পাওয়া যায়? দ্য বালাঘাট মাইন্স ইন মধ্যপ্রদেশ, খেত্রি মাইন্স ইন ঝুনঝুনু, অ্যান্ড আলওয়ার রিজন ইন রাজস্থান, অ্যান্ড সিংভূম ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড। এখানে রাজস্থানের খেত্রি খনিটা পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। মনে রাখার হ্যাক হল, খেত্রিতে কোনো ফসলের ক্ষেত নাই, সেখানে শুধু তামা আর তামা। হ্যাঁ হ্যাঁ, খেত্রিতে ক্ষেত নাই, তামা আছে। আর নেক্সট হলো অ্যালুমিনিয়াম, যার প্রাইমারি ওর বা আকরিক হলো বক্সাইট। ইট ইজ ইউজড ইন এয়ারক্রাফট বিকজ অফ ইটস লাইট ওয়েট। হ্যাঁ, বক্সাইট নামের পাথরটা থেকেই মেনলি অ্যালুমিনিয়াম এক্সট্র্যাক্ট করা হয়। আমি তো বলি বক্সাইট হলো ডায়েট করা মেটাল। এটা এতই লাইট ওয়েট, এতই হালকা যে প্লেন বা এয়ারক্রাফট তৈরিতে কাজে লাগে। ভারী মেটাল যেমন লোহা বা স্টিল দিয়ে বডি বানালে তো প্লেন উঠতেই পারত না। শুধু হালকা নয়, এটা কোরোশন রেজিস্ট্যান্টও, মানে জং ধরে না। ইন্ডিয়াতে বক্সাইট মেইনলি পাওয়া যায় আমারকন্টক প্ল্যাটু, মাইকাল হিলস আর বিলাসপুর কাঠনি অঞ্চলে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা হলো ওড়িশা ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার, স্পেশালি ওড়িশার কোরাপুট জেলার পাঞ্চপাদমালি ডিপোজিটস। একদম। আর যদি পুরো ওয়ার্ল্ডের কথা বলি, লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট ইন দ্য ওয়ার্ল্ড? অস্ট্রেলিয়া। রাইট। বক্সাইটের জন্য আমার কাছে একটা সলিড হ্যাক আছে। বক্সাইট থেকে মনে রাখো বক্সিং। বক্সাইটের বক্সিংয়ে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হলো ওড়িশা, আর পুরো ওয়ার্ল্ডে বক্সিং চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। এক্সেলেন্ট। বক্সিং চ্যাম্পিয়ন ওড়িশা আর অস্ট্রেলিয়া। ওকে, এবার আমরা ক্লাসের একদম লাস্ট ফেজে চলে এসেছি। প্রেশাস মেটালস অ্যান্ড বোনাস ফ্যাক্ট, মূল্যবান ধাতু, মানে আমাদের ভিআইপি ছোট ভাই গোল্ড। গোল্ড শুনলেই সবার কান খাড়া হয়ে যায়। নোটস বলছে টপমোস্ট প্রডিউসার ওয়ার্ল্ডে চায়না, তারপর অস্ট্রেলিয়া, মানে দুনিয়াতে সবচেয়ে বেশি সোনা ফলায় চীন, তারপর অস্ট্রেলিয়া। টপমোস্ট প্রডিউসার ইন্ডিয়াতে কর্ণাটকা, যেখানে কোলার গোল্ডফিল্ড, হুট্টি গোল্ডফিল্ড আছে। আর অন্ধ্রপ্রদেশের রামাগিরিও আছে। হ্যাঁ, কিন্তু এর পরের পয়েন্টটা দেখে আমি রিয়েলি অবাক হয়েছি। কোনটা? বলা আছে লার্জেস্ট রিজার্ভস ইন্ডিয়া, বিহার। ওয়েট, হোয়াট? বিহারের কাছে সোনার সবচেয়ে বড় রিজার্ভস আছে? কেজিএফ মানে কোলার গোল্ডফিল্ডস তো আমরা সবাই মুভিতে দেখেছি, রকি ভাই আর সব। কর্ণাটকে প্রোডাকশন বেশি, সেটা মানলাম, কিন্তু বিহার তো দেখছি একদম সাইলেন্ট প্লেয়ার। আমার প্রশ্ন হলো, যদি বিহারের কাছে সবচেয়ে বড় রিজার্ভ থাকে, তাহলে প্রোডাকশনে কর্ণাটক টপে কেন? এটাই জিওগ্রাফি আর ইকোনমিক্সের ডিফারেন্স। রিজার্ভ মানে হলো মাটির তলায় কতটা মজুত আছে। আচ্ছা। বিহারের কাছে প্রচুর সোনা আছে ঠিকই, কিন্তু হয়তো সেটা মাটির এতটা গভীরে বা এমন ফর্মে আছে যে সেটাকে খুঁড়ে বের করার খরচ ওই সোনার মার্কেট ভ্যালুর থেকেও বেশি হয়ে যাবে। ওহ, গট ইট। আর প্রোডাকশন মানে হলো যেটা আমরা প্রফিটেবিলিটির সাথে অ্যাক্টিভলি খুঁড়ে বের করছি, যেটা কর্ণাটক করছে। দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক ডিস্টিংশন। মাটির তলায় থাকা মানেই যে সেটা কাজে লাগানো যাবে, তার কোনো মানে নেই।
কমার্শিয়াল ভায়াবিলিটি ইজ কি। আর সোর্সের একদম শেষে একটা বোনাস বক্স ফ্যাক্ট দেওয়া আছে, আমি এটা পড়ছি। হর্নব্লেন্ড ইজ এ ইনোসিলিকেট আম্ফিবোল মিনারেল ইউজড ইন হাইওয়ে কনস্ট্রাকশন। এই একটা লাইনের মধ্যে বেশ কিছু ভারী ভারী শব্দ আছে। এক্স্যাক্টলি, এই ইনোসিলিকেট অ্যাম্ফিবোল ব্যাপারটা কি? স্টুডেন্টরা তো এটা শুনেই ঘাবড়ে যাবে। হাবড়ানোর কিছু নেই। এনোসিলিকেট মানে হলো চেইন সিলিকেট। ইম্যাজিন করো, অনেকগুলো লেগো ব্লক দিয়ে একটা লম্বা চেইন বানানো হয়েছে, আর সেই চেইনগুলো একে অপরের সাথে ইন্টারলক করা। লেগো ব্লকের চেন, ওকে। হ্যাঁ, এই চেইন স্ট্রাকচারের জন্যেই এই মিনারেলটা মারাত্মক শক্ত আর ডিউরেবল হয়। তাই যখন হাইওয়ে বা বড় রাস্তা বানানো হয়, যেখানে হেভি ট্রাক চলবে, সেখানে অ্যাসফল্টের সাথে এই হর্নব্লেন্ড মেশানো হয়, যাতে রাস্তাটা সহজে না ভাঙে। ওয়াও, চেইন স্ট্রাকচারের জন্য এটা এত শক্ত, আর নামটাও তো ভারী অদ্ভুত, হর্নব্লেন্ড। এর জন্য মনে রাখার উপায় খুব সোজা। হর্নব্লেন্ড দিয়ে হাইওয়ে বানাও, আর সেই হাইওয়েতে জোরে গাড়ির হর্ন বাজাও। হর্নব্লেন্ড, হর্ন। হর্নব্লেন্ড দিয়ে হাইওয়ে, আর তাতে বাজাও হর্ন। আই লাভ ইট। আমরা এইচএনডি ডেফিনিশন পড়লাম, ফার্স্ট বয় ম্যাগনেটাইট আর ইন্ডাস্ট্রির লিডার হেমাটাইটকে চিনলাম, বক্সাইটের বক্সিং দেখলাম, আর ইনোসিলিকেট চেনের পাওয়ারটাও বুঝলাম। একদম। কিন্তু সেশনটি শেষ করার আগে আমি স্টুডেন্টদের একটা গভীর চিন্তার বিষয় দিতে চাই। শিওর, বলো। আমরা আজকাল সব সময় বলি ডেটা ইজ দ্য নিউ অয়েল। টপিকটা হলো মাইকা বা অভ্র নিয়ে। সোর্সে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে, বলছে মাইকা ইজ ইউজড ইন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ ডিউ টু ইটস এক্সেলেন্ট ডাইইলেকট্রিক স্ট্রেংথ, লো পাওয়ার লস ফ্যাক্টর, ইনসুলেটিং প্রপার্টিজ অ্যান্ড রেজিস্ট্যান্স টু হাই ভোল্টেজ। বাপরে, অনেকগুলো কঠিন টার্ম। শুধু তাই নয়, এর ব্র্যাকেটে লেখা আছে কনসিস্টস অফ 4% অফ আর্থস ক্রাস্ট। হ্যাঁ, ভাবা যায়। ওয়েট, এত গুণ একটা জিনিসের, মানে কারেন্ট মারে না, আবার হাই ভোল্টেজও সইতে পারে? সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, মাইকা হলো ইলেকট্রনিক্সের শর্মাজির ছেলে। হা হা, শর্মাজির ছেলে, মানে সব দিকে পারফেক্ট। একদম পারফেক্ট। মানে ধরো, আমাদের সবার বাড়িতে তো আয়রন বা ইস্ত্রি আছে, তাই না? হ্যাঁ, জামা কাপড় ইস্ত্রি করার জন্য। তো ওই আয়রন বা ইস্ত্রির ভেতরে যে চকচকে শীট থাকে, সেটাই কিন্তু মাইকা। আচ্ছা। এটা কারেন্টকে আটকে রাখে, মানে তুমি শক খাবে না, কিন্তু হিট বা তাপকে ঠিকই পাস করতে দেয়, তাই ইস্ত্রি গরম হয়। ও আচ্ছা, মানে ক্লাবের বাউন্সারের মতো, তাপকে বলছে তুমি যাও, আর কারেন্টকে বলছে তুমি দাঁড়াও। হা হা, রাইট। তো এটা মনে রাখার জন্য একটা দারুণ হ্যাক আছে। কি হ্যাক? মাইকার 4টে সুপার পাওয়ার আর আর্থস ক্রাস্টের 4%। মানে 4-4 ম্যাচ? আরে বাহ, দারুণ তো। 4-4 ম্যাচ, 4টে সুপার পাওয়ার আর 4% ক্রাস্ট, একদম মাথায় গেঁথে গেল। এবার দেখো সোর্সে এর ডিপোজিট বা কোথায় পাওয়া যায় সেটা নিয়ে কি বলছে। হ্যাঁ, সোর্সে কিছু ম্যাপ ডেটা দেওয়া আছে। বলছে মাইকা ডিপোজিটস আর ফাউন্ড ইন দ্য নর্দার্ন এজ অফ ছোটা নাগপুর প্ল্যাটো। ছোটা নাগপুর মালভূমি। রাইট। তারপর বলছে কোরারমা গায়া হাজারিবাগ বেল্ট অফ ঝাড়খণ্ড ইজ লিডিং প্রডিউসার। ওকে। আবার লেখা আছে আজমের ইন রাজস্থান। আর সবশেষে বলছে নেল্লর মাইকা বেল্ট অফ অন্ধ্রপ্রদেশ ইজ লার্জেস্ট প্রডিউসার। ব্র্যাকেটে লেখা 7,626 টনস। হ্যাঁ, এই জায়গাটাতেই স্টুডেন্টরা ভুল করে। ম্যাপের ডেটা ডিকোড করাটা খুব জরুরি। কেন? কনফিউশনটা কোথায়? মানে ঝাড়খণ্ডের নাম শুনলেই মনে হয় ওরাই বস। সবাই ভাবে ঝাড়খণ্ডেই সবচেয়ে বেশি প্রোডাকশন হয়। রাইট, কারণ লিডিং প্রডিউসার লেখা আছে। কিন্তু ম্যাপ বলছে অন্ধ্রপ্রদেশ সবার বাপ, মানে প্রোডাকশনে ফার্স্ট, 7,626 টনস। ও আচ্ছা, মানে নামডাক ঝাড়খণ্ডের, কিন্তু কাজের বেলায় অন্ধ্রপ্রদেশ। একদম। তো এটারও একটা মেমরি হ্যাক আছে। বলে ফেলো। জাস্ট মনে রাখবে, ঝাড়খণ্ডের কেজিএইচ মানে কোডারমা গায়া হাজারিবাগ বেল্ট, আর অন্ধ্রের নেলোরে মানে নেলোরে মাইকার মেলারে। হ্যাঁ হ্যাঁ, ঝাড়খণ্ডের কেজিএইচ বেল্ট আর অন্ধ্রের নেলোরে মাইকার মেলারে। দারুণ রাইম, এটা আর কেউ ভুলবে না। একদম। তো মাইকা তো গেল, এবার নেক্সট নন মেটালিক মিনারেল কি আছে? নেক্সট আছে আমাদের সবার চেনা লাইমস্টোন, মানে চুনা পাথর। সোর্সে বলছে লাইমস্টোন ইজ এ সেডিমেন্টারি রক কম্পোজড অফ ক্যালসিয়াম কার্বোনেটস অর আ মিক্সচার অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বোনেটস। এটা তো বুঝলাম। রাইট, পারলিক শিলা। কিন্তু এরপর বলছে বেসিক র মেটেরিয়াল ফর সিমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড এসেনশিয়াল ফর মেল্টিং আয়রন ওর ইন ব্লাস্ট ফার্নেস। হ্যাঁ,
এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আমার তো খটকা লাগছে। মানে চুনা পাথর দিয়ে তো শুধু বাড়ি রং হতো আগে। লোহা গলার সাথে এর কি সম্পর্ক? আরে এখানেই তো কেমিস্ট্রির ম্যাজিক। ব্লাস্ট ফার্নেসে লাইমস্টোন একদম ডায়েট পিলের মতো কাজ করে। ডায়েট পিল? সে আবার কি? হ্যাঁ গো, ধরো যখন আকরিক লোহা বা আয়রন ওর খনি থেকে তুলে গলানো হয়, তার ভেতরে প্রচুর বালি আর ময়লা থাকে। তো চুনা পাথর দিলে সেটা লোহার ভেতরের সব অশুদ্ধি বা ইম্পিউরিটিসকে গলিয়ে একদম আলাদা করে বের করে দেয়। লোহাকে একদম স্লিম অ্যান্ড ট্রিম করে দেয়। ও আচ্ছা, মানে লোহাকে পিওর করে দেয়। আর সিমেন্ট তৈরির তো এটাই মেন হিরো, তাই না? এক্স্যাক্টলি। তাই এটার মেমরি হ্যাক হলো সিমেন্ট আর লোহা, লাইমস্টোন ছাড়া সব ধোঁকা। সিমেন্ট আর লোহার লাইমস্টোন ছাড়া শব্দকা পারফেক্ট। তো নন মেটালিক পার্টটা তো কভার হলো। এবার চলো সেকশন 2তে যাওয়া যাক। হ্যাঁ, সেকশন 2তে আছে দ্য ব্লিং অ্যান্ড দি এনার্জি ব্রেকডাউন, মানে হীরা আর শক্তির উৎস। উফ, হীরা নাম শুনলেই চোখের সামনে চমক চলে আসে। হ্যাঁ, তা তো বটেই। এখানে ডায়মন্ড বা হীরা নিয়ে একটা সিঙ্গেল লাইন আছে সোর্সে। লেখা আছে, মধ্যপ্রদেশ, স্পেসিফিকলি পান্না, ইজ দি অনলি স্টেট দ্যাট প্রডিউসেস ডায়মন্ড। হ্যাঁ, একদম সিম্পল। মানে পুরো ভারতে শুধু মধ্যপ্রদেশেই হীরা পাওয়া যায়, আর কোথাও না। হ্যাঁ ভাই, মানে কোহিনূর হয়তো ব্রিটিশরা নিয়ে গেছে, কিন্তু আমাদের হীরা মানেই এমপির পান্না। ইন্ডিয়াতে আর কোথাও ডায়মন্ড খুঁজলে শুধু ধোকাই পাবে। সিরিয়াসলি? একদম। তাই এটা মনে রাখার হ্যাকটাও খুব রোম্যান্টিক। তাই নাকি? শুনি শুনি। জাস্ট মনে রাখবে, पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए। হা হা, দারুণ। পান্না কি তামান্না হ্যাঁ কি হীরা মুঝে মিল যায়, মানে পান্নাতেই হীরা আছে আর কোথাও নেই। একদম। তো ব্লিং তো হলো, এবার একটু সিরিয়াস টপিকে আসি। এনার্জি বা শক্তির উৎস। হ্যাঁ, সোর্সেস অফ এনার্জি নিয়ে একটা বেশ বড় ফ্লোচার্ট দেওয়া আছে। হ্যাঁ, কি কি ভাগ আছে বলো তো? মূলত দুটো বড় ভাগ, কনভেনশনাল আর নন কনভেনশনাল। রাইট। কনভেনশনালের আন্ডারে আবার দুটো ভাগ, কমার্শিয়াল, যার মধ্যে আছে কোল, পেট্রোলিয়াম, ইলেকট্রিসিটি, আর নন কনভেনশনাল, যার মধ্যে আছে ফায়ারউড, স্ট্র, ড্রাইড ডাং। ওকে। আর অন্যদিকে নন কনভেনশনালের আন্ডারে আছে বায়ো এনার্জি, সোলার, টাইডাল, উইন্ড আর আরবান ওয়েস্ট। মানে এত ভাগ কেন? আমার তো দেখেই একটু কনফিউজ লাগছে। আরে কনফিউজড হবার কিচ্ছু নেই, একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লিজ বোঝাও। কনভেনশনাল হলো তোমার দাদুর আমলের জিনিস। দাদুর আমলের? হ্যাঁ, মানে যা মাটির নিচ থেকে আসে আর একদিন না একদিন শেষ হয়ে যাবে। যেমন ফসিল ফিউলস, কয়লা, পেট্রোল, এগুলো মানুষ যুগ যুগ ধরে ব্যবহার করছে। আচ্ছা, আর নন কনভেনশনাল? নন কনভেনশনাল হলো আমাদের জেনজি এনার্জি। জেনজি এনার্জি, মানে লেটেস্ট ট্রেন্ড। একদম, মানে যা নেচার বা প্রকৃতি বারবার রিফিল করে দেয়। যেমন সোলার বা সৌরশক্তি, উইন্ড বা বায়োশক্তি, এগুলো কখনো ফুরবে না। ও, বুঝতে পেরেছি। মানে কনভেনশনাল মানে লিমিটেড আর নন কনভেনশনাল মানে আনলিমিটেড। এক্স্যাক্টলি। আর এটাই হলো আমাদের মেমরি হ্যাক। কিরকম? কনভেনশনাল মানে ফুরিয়ে যাবে ভাই, নন কনভেনশনাল মানে চলবে অনন্তকাল। তাই দারুণ। কনভেনশনাল মানে ফুরিয়ে যাবে ভাই, নন কনভেনশনাল মানে চলবে অনন্তকাল। তাই খুব সুন্দর করে মাথা থেকে কনফিউশনটা দূর হয়ে গেল। তো এনার্জির কথা যখন উঠলই, তখন আমাদের সেকশন 3তে যেতেই হবে, দ্য কোল স্টোরি। হ্যাঁ, কয়লা। আমাদের সোর্সে কয়লা নিয়ে বেশ ডিটেলসে আলোচনা করা আছে। সোর্স বলছে, কোল ইজ নোন অ্যাজ বারিড সানশাইন, ব্ল্যাক ডায়মন্ড অর ব্ল্যাক গোল্ড, আর এটা মোস্ট অ্যাবান্ডেন্টলি অ্যাভেলেবল ফসিল ফিউল ইন ইন্ডিয়া। কিন্তু আমার একটা পয়েন্টে খুব ইন্টারেস্ট লাগছে, বারিড সানশাইন। কয়লাকে কেউ রোদ বলে? এটা শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনের লজিকটা কিন্তু খুব সুন্দর। লজিকটা কি? একটু ইম্যাজিন করো, মিলিয়ন মিলিয়ন বছর আগে পৃথিবীতে যে ঘন জঙ্গল ছিল, সেই গাছগুলো বেঁচেছিল কিভাবে? সূর্যের আলো বা সানশাইন মেখে, তাই তো? হ্যাঁ, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করে। রাইট। তো সেই গাছগুলোই তো মাটির নিচে চাপা পড়ে প্রচণ্ড তাপ আর চাপে কয়লা হয়েছে। ও আচ্ছা, সো টেকনিক্যালি ওই কয়লার ভেতরে আসলে মিলিয়ন বছর আগের সূর্যের আলোই ট্র্যাপড হয়ে আছে, তাই ওটা মাটির তলার রোদ। ওয়াও!
এটা শোনার পর কয়লার দিকে তাকালে আর শুধু কালো পাথর মনে হবে না। একদমই। আর এই কয়লার বয়সের ওপর ভিত্তি করে সোর্সে দুটো জিওলজিক্যাল যুগের কথা বলা হয়েছে। হ্যাঁ, আমি পড়ছি। জিওলজিক্যাল এজেস, গন্ডওয়ানা, ব্র্যাকেটে লেখা ওভার 200 মিলিয়ন ইয়ার্স, অ্যান্ড টার্শিয়ারি ডিপোজিটস, ব্র্যাকেটে অ্যাবাউট 55 মিলিয়ন ইয়ার্স। গন্ডওয়ানা পাওয়া যায় দামোদর ভ্যালি, মানে জেরিয়া, রানীগঞ্জ, বোকারোতে, আর গোদাবরী, মহানদী, সোন, ওয়ার্ধা ভ্যালিতে। ওকে, আর টার্শিয়ারি? টার্শিয়ারি পাওয়া যায় নর্থ ইস্টে, মানে মেঘালয়া, আসাম, অরুণাচল, নাগাল্যান্ডে। কিন্তু এই বয়সের পার্থক্যে কি এসে যায়? অনেক কিছু এসে যায়। গন্ডোয়ানা হলো কয়লার ওল্ড ইজ গোল্ড ভার্সন, আচ্ছা, মানে 200 মিলিয়ন বছরের পুরনো। মাটির নিচে এত বছর থাকার কারণে এটা একদম হাই কোয়ালিটি মেটালর্জিক্যাল কোল হয়ে গেছে। আর টার্শিয়ারি? টার্শিয়ারি হলো সদ্য কলেজ পাশ করা 55 মিলিয়ন বছরের ইয়াং কয়লা। হ্যাঁ, এটা একটু সফট হয় আর নর্থ ইস্টে পাওয়া যায়। হ্যাঁ, ইয়াং কয়লা, দারুণ। তো এটার মেমোরি হ্যাক কি হবে? দামোদরের পারে 200 বছরের বুড়ো গন্ডোবানা আর নর্থ ইস্টে 55 বছরের ইয়াং টার্শিয়ারি। পারফেক্ট। দামোদরের পারে 200 বছরের বুড়ো গন্ডবানা, আর নর্থ ইস্টে 55 বছরের ইয়াং টার্শিয়ারি। রাইট। এবার দেখো সোর্সে কয়লার রিজার্ভ আর প্রোডাকশন নিয়ে একটা অদ্ভুত ডেটা আছে। হ্যাঁ, আমি ডেটাটা দেখছি। রিজার্ভ বা মজুতের দিক থেকে লেখা আছে ওড়িশা গ্রেটার দেন ঝাড়খণ্ড, গ্রেটার দেন ছত্তিশগড়। কিন্তু প্রোডাকশন বা উৎপাদনের দিক থেকে লেখা আছে ছত্তিশগড় গ্রেটার দেন ওড়িশা। কিছু বুঝলে? এখানে তো দারুণ একটা টুইস্ট আছে। মানে ব্যাংকে টাকা বেশি ওড়িশার, কিন্তু খরচা করছে ছত্তিশগড়। হা, একদম পারফেক্ট অ্যানালজি দিয়েছো। ওড়িশার কাছে প্রচুর কয়লা থাকলেও ছত্তিশগড় মাটি খুঁড়ে কয়লা বের করার দিক থেকে এগিয়ে আছে। তো এটার মেমোরি হ্যাকটা আমিই দিচ্ছি। হ্যাঁ, বলো। রিজার্ভে ওড়িশা রাজা, প্রোডাকশনে ছত্তিশগড় তাজা। দারুণ। রিজার্ভে ওড়িশা রাজা, প্রোডাকশনে ছত্তিশগড় তাজা। খুব ভালো। এবার কয়লার টাইপগুলো নিয়ে কথা বলা যাক। সোর্সের টাইপস অফ কোল নিয়ে 4টে ভাগ দেওয়া আছে। কি কি? অ্যান্থ্রাসাইড, যাতে 80-90% কার্বন থাকে আর এটা খুব হার্ড। তারপর বিটুমিনাস, যাতে 70-80% কার্বন থাকে, এটা মেটালার্জিক্যাল বা কুকিং কোল। ওকে। তারপর লিগনাইট, এতে 50-70% কার্বন থাকে, এটা ব্রাউন রঙের, তামিলনাড়ুর নেইবেলিতে পাওয়া যায়। আর লাস্টে পিট, যাতে 50%-এর কম কার্বন থাকে, লো হিটিং, হাই ময়েশ্চার। হ্যাঁ, এই 4টে টাইপ মনে রাখা স্টুডেন্টদের জন্য খুব কনফিউজিং হয়। আমারও তো গুলিয়ে যাচ্ছে এত পার্সেন্টেজ দেখে। আমি এটাকে সহজ করে দিচ্ছি। তুমি জাস্ট কার্বন পার্সেন্টেজকে স্টুডেন্টের মার্কশিটের সাথে তুলনা করো। মার্কশিট? হ্যাঁ, অ্যান্থ্রাসাইট হলো ক্লাসের টপার, মানে 90% মার্কস পাওয়া স্টুডেন্ট, খুব হার্ড ওয়ার্কিং। আচ্ছা, আর বিটুমিনাস? বিটুমিনাস হলো অ্যাভারেজ ভালো স্টুডেন্ট, মানে 70-80% পায়, ইন্ডাস্ট্রিতে খুব কাজে লাগে। ওকে। লিগনাইট হলো বাদামি রঙের সফট স্টুডেন্ট, একটু দুর্বল। আর পিট হলো ব্যাকবেঞ্চার। ব্যাকবেঞ্চার? হ্যাঁ, কেন? কারণ ওতে ময়েশ্চার বেশি, তাই ওটা শুধু ধোঁয়া দেয়, হিট দেয় না, মানে ক্লাসে শুধু ডিস্টার্ব করে। দারুণ লজিক। টপার থেকে ব্যাকবেঞ্চার। আর এটা মনে রাখার একটা অ্যালফাবেটিক্যাল হ্যাকও আছে। কি সেটা? ABLP, অ্যালফাবেটিক্যাল অর্ডারে কার্বন কমে, কয়লা হয় নরম। মানে A ফর অ্যান্থ্রাসাইট, B ফর বিটুমিনাস, L ফর লিগনাইট আর P ফর পিট। ওয়াও! ABLP, অ্যালফাবেটিক্যাল অর্ডারে কার্বন কমে, কয়লা হয় নরম। এটা তো একদম ম্যাজিকের মতো কাজ করবে। একদম। তো কয়লা পর্ব শেষ, এবার আমাদের লাস্ট সেকশন, দ্য ব্ল্যাক লিকুইড, মানে পেট্রোলিয়াম। রাইট। সোর্সে পেট্রোলিয়াম নিয়ে বলছে, it is found within rock formations of the tertiary era, trapped in structures like anticlines, upward folds, and fault traps. তারপর বলছে, gas being lighter usually occurs above the oil. হ্যাঁ। এই গ্যাসের ব্যাপারটা বুঝলাম, কিন্তু এই অ্যান্টিক্লাইন্স বা আপওয়ার্ড ফোল্ড জিনিসটা ঠিক কি? এটা খুব মজার একটা জিওলজিক্যাল ব্যাপার। পাহাড়ের চূড়ার মতো ভাঁজ বা ফোল্ডস থাকে মাটির নিচে। আচ্ছা। বা ধরো ফোল্ড ট্র্যাপের পোরাস, মানে পোরাস পাথরের মাঝে তেল আটকে থাকে। ওহ, মানে তেলের কোনো পুকুর থাকে না, পাথরের ছিদ্রের মধ্যে আটকে থাকে। এক্স্যাক্টলি, স্পঞ্জের মতো। আর গ্যাস তো হালকা, তাই সেটা তেলের ঠিক ওপরে ভাসে। আচ্ছা, মানে প্রথমে গ্যাস, তারপর তেল। একদম। ঠিক যেমন বিরিয়ানির হাঁড়ির উপরে হালকা ঘি আর তেল ভাসে, ঠিক তেমন। উফ, বিরিয়ানির কথা বলে তো খিদে পাওয়িয়ে দিলে। জিওগ্রাফি পড়লে একটু খিদে পাবেই। আচ্ছা,
সোর্সে পেট্রোলিয়ামের মেজর এরিয়াজ নিয়ে কি বলছে দেখি। বলছে মুম্বাই হাই, গুজরাট, আসাম। হুম গুজরাটের মধ্যে আঙ্কলেশ্বর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। রাইট। আর আসাম নিয়ে বলছে আসাম ইজ ওল্ডেস্ট, ডিগবয় ব্র্যাকেটে 1901 ফার্স্ট রিফাইনারি। আর নাহারকাটিয়া, মরানহগ্রিজান। হ্যাঁ, আসামের ডেটারা কিন্তু খুব ক্রুশাল। 1901 সাল থেকে রিফাইনারি চলছে আসামে। হ্যাঁ, ভাবো, ডিগবয় হলো ভারতের তেলের দাদু। হা দাদু। 1901 সাল থেকে চলছে, ভাবো। তখন তো ব্রিটিশরা রাজ করছে। আর অন্যদিকে গুজরাটের মেইন আঙ্কেল হলো আঙ্কলেশ্বর। তেলের দাদু ডিগবয় আর আঙ্কেল আঙ্কলেশ্বর। দারুণ। এটার মেমরি হ্যাক কি? আসামের ডিগবয়, তেলের প্রথম জয়। আসামের দিগবয়, তেলের প্রথম জয়। খুব সুন্দর। আজকের আলোচনা থেকে সত্যি অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল। একদম। তবে পুরো আলোচনার শেষে একটা কথা ভাবলে খুব অবাক লাগে, তাই না? কি কথা? এই যে মিলিয়ন বছর আগের মরা গাছপালা আর ডাইনোসরের আমলে জীবজন্তু মাটির নিচে পচে কয়লা আর তেল হয়েছে, হ্যাঁ, আর সেই এনার্জি দিয়ে আজ আমরা আমাদের 5G স্মার্টফোন চার্জ করছি। উই আর লিটারালি রানিং আওয়ার মডার্ন ওয়ার্ল্ড অন এনশিয়েন্ট গ্রেভস। সত্যি এটা ভীষণ ডিপ একটা থট। হচ্ছে মিথেন ইজ আ প্রাইমারি কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস 70 to 90%। মানে ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল গ্যাসে কোনো ডেমোক্রেসি নেই, গাইজ। হ্যাঁ, একদম না। এই মিথেন বা CH4 হচ্ছে এখানকার বস বা মেন হিরো। মানে বাকি গ্যাসগুলো এখানে জাস্ট সাইড ক্যারেক্টার। এক্স্যাক্টলি। মিথেন একাই রাজত্ব করছে এখানে। 70 থেকে 90% জায়গা ওর একার। তো সবাই এই মেমোরি হ্যাকটা লিখে রাখো। মিথেন হলো ন্যাচারাল গ্যাসের মেন হিরো, যার 4 হচ্ছে এখানকার বস বা মেন হিরো। মানে বাকি গ্যাসগুলো এখানে জাস্ট সাইড ক্যারেক্টার। এক্স্যাক্টলি। মিথেন একাই রাজত্ব করছে এখানে। 70 থেকে 90% জায়গা ওর একার। তো সবাই এই মেমোরি হ্যাকটা লিখে রাখো। মিথেন হলো ন্যাচারাল গ্যাসের মেন হিরো, যার রাজত্ব 70-90%। দারুণ হ্যাক। আর জানো তো, এই মিথেন ডমিনেটেড গ্যাসটা কোথায় পাওয়া যায়? কোথায়? টেক্সটে বলছে ন্যাচারাল গ্যাস ইজ ফাউন্ড উইথ পেট্রোলিয়াম ডিপোজিটস অ্যান্ড ইজ রিলিজড ওয়েন ক্রুড অয়েল ইজ ব্রট টু দ্য সার্ফেস। ওয়েট, মানে এরা কি বেস্ট ফ্রেন্ডস? যেখানে তেল সেখানেই গ্যাস? হা, কনসেপ্টটা অনেকটা সেরকমই। ব্যাপারটা অনেকটা ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারের মতো, গাইজ। আচ্ছা। যখনই মাটির নিচ থেকে পাইপ দিয়ে তেল ওপরে তোলা হয়, ওই বিশাল প্রেশারটা রিলিজ হয়ে যায় আর ন্যাচারাল গ্যাস একদম ফ্রিতে বেরিয়ে আসে। ওয়াও, মানে লিকুইডের সাথে সাথে গ্যাসও ফস করে বেরিয়ে আসে। তো ইন্ডিয়াতে এই গ্যাসের খনিগুলো কোথায় কোথায় আছে? জিওগ্রাফিক্যালি দেখলে আমাদের বইতে বলছে মেজরিটি অফ ইন্ডিয়াস ন্যাচারাল গ্যাস রিজার্ভস আর লোকেটেড ইন দ্য মুম্বাই হাই, ক্যাম্বে বেসিন অ্যান্ড ইস্ট কোস্ট কৃষ্ণা গোদাবরী বেসিন। আচ্ছা, মানে ওয়েস্টার্ন সাইডে মুম্বাই আর ক্যাম্বে। আর ইস্টার্ন সাইডে হচ্ছে কেজি বেসিন বা কৃষ্ণা গোদাবরী। রাইট। মেইনলি কোস্টাল বা উপকূলীয় অঞ্চলে এগুলো বেশি পাওয়া যায়। গাইজ, এটা মনে রাখার হ্যাকটা হলো ওয়েস্টে মুম্বাই আর ক্যাম্বে, ইস্টে কেজি গ্যাসের খোঁজে ইন্ডিয়ার এপার থেকে ওপার। পারফেক্ট। কিন্তু গ্যাস তো প্রচুর পাওয়া গেল। এবার সাপ্লাইয়ের ব্যাপারটা ভাবতে হবে। হ্যাঁ, মানে তেল না হয় জাহাজে করে নিলাম, কিন্তু গ্যাস তো আর বালতিতে করে নেওয়া যায় না। সাপ্লাই হবে কি করে? ঠিক এই বিশাল লজিস্টিক্যাল প্রবলেমটা সলভ করতে তৈরি হয়েছিল ভারতের প্রথম ক্রস কান্ট্রি গ্যাস পাইপলাইন। আচ্ছা। টেক্সট বলছে দ্য ফার্স্ট 1700 কিলোমিটার লং হাজিরা বিজয়পুর জগদীশপুর পাইপলাইন established in 1986, constructed by JAIL. বাপরে, 1700 কিলোমিটার লম্বা পাইপলাইন। হ্যাঁ, এটা লিটারালি ভারতের গ্যাসের সুপার হাইওয়ে। JIL এটা বানিয়েছিল মুম্বাই হাইয়ের গ্যাস ওয়েস্টার্ন আর নর্দার্ন ইন্ডিয়ার সার কারখানাগুলোতে পৌঁছে দিতে। তো গাইজ, এক্সামের জন্য HVJ নামটা আর এর লেন্থটা সুপার ইম্পর্ট্যান্ট। এর জন্য মেমোরি হ্যাক হচ্ছে HVJ মানে হাই ভ্যালু জার্নি, যেটা 1986-এ শুরু হয়েছিল। দারুণ। হাজিরা থেকে বিজাপুর হয়ে জগদীশপুর, একদম ক্লিয়ার। তো এতক্ষণ ধরে তো আমরা গ্যাস বা তেল নিয়ে পড়লাম, কিন্তু এগুলোর আলটিমেট লক্ষ্যটা কি? কারেন্ট তৈরি করা, মানে ইলেকট্রিসিটি। একদম। আর এই পাওয়ার জেনারেশন মেইনলি দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করা যায়। হাইড্রো এনার্জি ইউজেস দ্য পাওয়ার অফ মুভিং ওয়াটার, থার্মাল ইউজেস দ্য পাওয়ার অফ কোল, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। মানে হাইড্রো হলো জলের ধাক্কা, যেটা রিনিউয়েবল। হ্যাঁ। আর থার্মাল মানে লিটারালি আগুন জ্বালানো, কয়লা
বা গ্যাস পুড়িয়ে। এক্স্যাক্টলি। আর এই থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো কনভার্ট করে হিট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে, টিপিক্যালি বাই ইউজিং স্টিম টু ড্রাইভ টারবিনস। গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের সবার বাড়ির প্রেসার কুকারের মতো। প্রেসার কুকার। আচ্ছা। হ্যাঁ, মানে তুমি গ্যাসে জল গরম করো, আর জল ফুটে স্টিম বা বাষ্প তৈরি হয়। আর সেই বাষ্পের ধাক্কায় টারবাইনের চাকা ঘোরে। একদম, বাষ্পের ধাক্কায় কুকারের সিটি যেমন ঘোরে, আর থার্মাল পাওয়ার প্ল্যান্টেও ঠিক সেটাই হয়। ব্যাস, ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি। দারুণ অ্যানালজি। পুরো থার্মাল পাওয়ারের বেসিক প্রিন্সিপল ওই একটাই, যেভাবে হোক টারবাইন ঘোরাও। রাইট। আর এই প্ল্যান্টগুলো পুরো ভারত জুড়েই আছে। যেমন ধরো মুন্দ্রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন কাচ, গুজরাট। আচ্ছা, মুন্দ্রা। তোমরা যদি ম্যাপ 7 দেখো, থার্মাল পাওয়ার প্ল্যান্টস অফ ইন্ডিয়া ম্যাপটা, ওখানে পরিষ্কার দেখবে কিভাবে এগুলো ছড়ানো আছে। কিন্তু একটা কথা ভাবছিলাম, এই যে আমরা কয়লা পুড়িয়ে দিনের পর দিন এত ইলেকট্রিসিটি বানাচ্ছি, এগুলো তো একদিন ফুরিয়ে যাবে। তখন কি হবে? ফিউচার কি? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আর ঠিক এই জন্যই আমরা নন কনভেনশনাল বা অপ্রচলিত এনার্জির দিকে ঝুঁকছি। মানে নিউক্লিয়ার এনার্জি? একদম, পারমাণবিক শক্তি। এখানে প্রসেসটা হলো নিউক্লিয়ার ফিশন। মানে নিউক্লিয়ার ফিশন is a reaction in which the nucleus of an atom splits into two or more smaller nuclei, produces gamma photons. এটা আমি একটু অন্যভাবে ভাবি গাইজ। ধরো একটা বিশাল বড় লাড্ডু আছে। লাড্ডু? আচ্ছা। হ্যাঁ, একটা বড় লাড্ডুকে যখন ভেঙে আমরা দুটো ছোট লাড্ডু বানাই, গুঁড়ো পড়ে যায়? একদম, ওই যে ভাঙচুরের সময় অনেক গুঁড়ো ছড়িয়ে পড়ে না, এখানেও ঠিক তাই। ওই অ্যাটম ভাঙার সময় প্রচুর এনার্জি আর গ্যামা ফোটনস ছিটকে বেরোয়। এক্স্যাক্টলি। আর ওই এনার্জিটাকেই আমরা জল গরম করে স্টিম বানাতে কাজে লাগাই। প্রসেস সেই থার্মাল পাওয়ারেরই মতো। শুধু আগুন জ্বালানোর বদলে আমরা অ্যাটম ভাঙছি। কিন্তু এই লাড্ডু মানে ফিউয়েলগুলো কি কি? টেক্সট বলছে, ইউরেনিয়াম and thorium mines in Jharkhand and Aravalli ranges of Rajasthan. Monazite sand of Kerala is also rich in thorium. ওয়াও, মানে ঝাড়খণ্ড আর রাজস্থানের আরাবল্লীতে ইউরেনিয়াম আর কেরালার বালিতে থোরিয়াম। হ্যাঁ, কেরালার মোনাজাইট বালিতে পৃথিবীর অন্যতম বৃহৎ থোরিয়াম রিজার্ভ আছে। গাইস, চট করে লিখে নাও, ঝাড়খণ্ড আর রাজস্থানের আরাবল্লীতে ইউরেনিয়াম আর কেরালার বালিতে থোরিয়াম। একদম ম্যাজিক স্যান্ড। হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক স্যান্ড। আর আর এই ম্যাজিকটা ইন্ডিয়াতে প্রথম হয়েছিল 1956 সালে। তাই নাকি? হ্যাঁ, Apsara first nuclear reactor of Asia, set up in 1956 in Bombay. Father of nuclear program, H.J. Bhava. 1956 সালে? মানে স্বাধীনতার জাস্ট পরে? এশিয়াতে আর কারো ছিল না তখন? না, হোমি জাহাঙ্গীর ভাবার মতো জিনিয়াসের লিডারশিপ না থাকলে এটা সম্ভব হতো না। দ্যাটস হিউজ। গাইজ, মনে রাখার হ্যাক হলো অ্যাপসারা এলো 1956 সালে, এশিয়ার ফার্স্ট নিউক্লিয়ার ডান্সার। ডান্সার বলছে কারণ ভেতরে অ্যাটমদের বিশাল নাচানাচি চলতো। ডান্সার। আচ্ছা, 2009 সালে যদিও অ্যাপসারাকে শাটডাউন করে দেওয়া হয়, কিন্তু এশিয়ান সায়েন্সের ইতিহাসে এর ইম্প্যাক্ট বিশাল। কিন্তু এই যে রিঅ্যাক্টরের ভেতরে ফিশন হচ্ছে, অ্যাটম ভাঙছে, এটা তো ডেঞ্জারাস। কন্ট্রোল করবে কে? ব্লাস্ট হয়ে যাবে তো? একদম ঠিক, কারণ এটা একটা চেইন রিয়াকশন। আর এই জন্যে FIG-1 মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ছবিটা যদি দেখো, আর সেখানে 3টে লাইফ সেভিং কম্পোনেন্ট আছে। আচ্ছা। মডারেটর, কন্ট্রোল রড আর কুলেন্ট। ও, মানে আমি এদের বলি দ্য 3 মাস্কেটিয়ার্স অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এক্স্যাক্টলি। চলো প্রথমটা দিয়ে শুরু করি। মডারেটর স্লোজ ডাউন দ্য ফাস্ট মুভিং নিউট্রনস। এক্সাম্পল, হেভি ওয়াটার, গ্রাফাইট। স্পিড কমায়? হ্যাঁ, মানে মডারেটর হলো ট্রাফিক পুলিশের মতো। নিউট্রনগুলোর স্পিড কমায় যাতে রিয়াকশনটা ঠিকঠাক রেটে হয়, না হলে ফিশন হবে না। গাইজ, মেমরি হ্যাক, মডারেটর মানে স্পিড ব্রেকার, যা হেভি ওয়াটার বা গ্রাফাইট দিয়ে তৈরি। স্পিড তো কমলো, কিন্তু রিয়াকশন রেট যদি পাগলের মতো বাড়তে থাকে। এক্স্যাক্টলি। আর তখনই এন্ট্রি নেবে কন্ট্রোল রড। Control rods absorb neutrons, preventing the chain reaction from becoming uncontrolled. Example, boron, cadmium, silver. আচ্ছা, মানে এরা স্পঞ্জের মতো কাজ করে, এক্সট্রা নিউট্রন শুষে নেয়। ঠিক তাই, অতিরিক্ত নিউট্রন সরিয়ে নিয়ে রিয়াকশন রেটকে রেগুলেট করে। তো হ্যাকটা হলো গাইজ, কন্ট্রোল রড হলো
ক্লাসের কড়া মনিটর যে দুষ্টুমি বা চেইন রিয়াকশন কন্ট্রোল করে বোরন আর ক্যাডমিয়াম দিয়ে তৈরি। আর এই মনিটর ফেল করলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা জানো তো? টেক্সট রিমাইন্ডার দিচ্ছে, A Chernobyl disaster took place on 26th April 1986. ওফ, চার্নোবিল! হ্যাঁ গাইজ, কন্ট্রোল রড ফেল করলে ইউক্রেনের চার্নোবিলের মতো ভয়ঙ্কর বিপদ হয়। এটা আমাদের ওয়ার্নিং। আর থার্ড জিনিসটা হলো কুলেন্ট। Coolant remove the heat generated, preventing core from overheating, e.g. heavy water, helium or CO2. আচ্ছা, কুলেন্ট হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের এসি বলতে পারো। এত গরম কমিয়ে কোরকে মেল্ট ডাউন হওয়া থেকে বাঁচায়। মানে কুলেন্ট একদম এসির মতো, রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখে। আর ভারী জল তো দেখছি ডাবল ডিউটি করছে। রাইট, ট্রাফিক পুলিশও আবার এসিও। রাইট। হেভি ওয়াটার, হিলিয়াম বা CO2 সব ইউজ হয়। তো গাইজ, আজকে তো আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু শেষ করার আগে একটা ভাবনার খোরাক দিয়ে যাই। আচ্ছা, আমরা তো ফসিল ফিউয়েল থেকে নিউক্লিয়ার এনার্জিতে শিফট করছি ঠিকই, আর কার্বন এমিশন কমাচ্ছি, কিন্তু এই রিঅ্যাক্টর থেকে যে নিউক্লিয়ার বর্জ্য বা রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট বেরোয়, আর তার রেডিয়েশন তো হাজার হাজার বছর থাকে। রাইট, এটা তো মারাত্মক টক্সিক। এই ওয়েস্ট আমরা কোথায় ফেলব? আর সেটা কি ভেবে দেখেছি? এই ক্লিন এনার্জি ট্রানজিশন শেষ পর্যন্ত আমাদের ইকোসিস্টেমের জন্য কতটা সেফ, সবাই এটা নিয়ে একটু ভেবো। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য এডিও এমপ্লয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং নোটের জন্য এডিও এমপ্লয় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এনার্জির কথা যখন উঠলই, তখন সবচেয়ে পাওয়ারফুল এনার্জি মানে নিউক্লিয়ার পাওয়ার দিয়ে শুরু করা যাক। নিউক্লিয়ার শুনলেই তো চোখের সামনে বড় বড় কুলিং টাওয়ার আর ওই হলুদ রঙের ডেঞ্জার সাইন ভেসে ওঠে, তাই না? কিন্তু এগুলো আমাদের দেশের কোথায় কোথায় আছে? ভয় পাওয়ার কিছু নেই, এটা দারুণ একটা সায়েন্স। আর আমাদের নোটে একদম ক্লিয়ারলি দেওয়া আছে ভারতের কোথায় কোথায় এই প্ল্যান্টগুলো আছে। চলো প্রথম পয়েন্টটা দেখি। দ্য টার্ম ইজ তারাপুর, মহারাষ্ট্র ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কমিশনড ইন 1969। ওয়েট, 1969 মানে যে বছর মানুষ প্রথমবার চাঁদে পা রাখছে? ঠিক সেই সময়ে ইন্ডিয়াতেও এনার্জির একটা নতুন যুগ শুরু হচ্ছে এই তারাপুরে। দ্যাটস আ হিউজ ডিল। ইয়েস, ইন্ডিয়া তখন টেকনোলজিতে নতুন পা রাখছে, আর এটা মনে রাখা খুব সোজা। মহারাষ্ট্রে যেমন বলিউডের বড় বড় স্টাররা থাকে, তেমনি ভারতের নিউক্লিয়ার হিস্ট্রির প্রথম স্টার বা তারা হলই তারাপুর। ও নাইস! মহারাষ্ট্রের তারা হল তারাপুর, কারণ সে সবার ফার্স্ট। ব্রিলিয়েন্ট কানেকশন। এরপর সাউথের দিকে গেলে কি পাচ্ছি আমরা? নোটে দেখছি কুদানকুলাম অ্যান্ড কালপাক্কাম, তামিলনাড়ু। এই দুটো নাম শুনলেই মানে লাইক সাউথ ইন্ডিয়ান ব্লকবাস্টার সিনেমার কথা মনে পড়ে যায়। খুব পাওয়ারফুল নাম। একদম। আর সমুদ্রের ধারে তামিলনাড়ুর কোস্টলাইন এদের জন্য একদম পারফেক্ট। আর এটা মনে রাখার একটা দারুণ ট্রিক আছে। তামিলনাড়ুতে কে দিয়ে শুরু হওয়া দুই ভাই, একজন কুদানকুলাম আর একজন কালপাক্কাম। জাস্ট কে আর কে মনে রাখলেই তামিলনাড়ু কভার হয়ে যাবে। রাইট। আর এই লজিকটা কিন্তু পরের স্টেটেও খাটবে। আমরা যদি তামিলনাড়ু থেকে একটু ওপরে উঠি, তাহলেই পাবো কাইগা, কর্ণাটকা। এগেন, কে ফর কাইগা, কে ফর কর্ণাটকা। সিম্পল হিসাব। জাস্ট প্রথম অক্ষর মিলিয়ে দিলেই একটা সলিড মেন্টাল ইমেজ তৈরি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সাউথ আর ওয়েস্ট তো হলো, কিন্তু নর্থ ইন্ডিয়া কি পিছিয়ে থাকবে? উত্তরের বিশাল পপুলেশনের জন্য তো কারেন্ট দরকার। তাই নোটে বলছে নরোরা, উত্তরপ্রদেশ। ইউপির এই নামটা নিয়ে একটা দারুণ মেমোরি হ্যাক হতে পারে। ধরো, পুরো দেশের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে দেখে ইউপির লোক কান্নাকাটি করছিল। তখন সরকার বলল, নারোরা। হ্যাঁ, কাবিস না। হ্যাঁ, নারোরা মানে কাদিস না, আমাদের কাছেও নিউক্লিয়ার পাওয়ার আছে। ইউপির নারোরা থেকে নারোরা। এক্সামের হলে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার এই নারোরা যোগটাই সবার আগে মনে পড়বে। এরপর চলো রাজস্থানে, সেখানে আছে রাওয়াত ভাটা, রাজস্থান। সিম্পল, আর ফর রাওয়াত ভাটা আর ফর রাজস্থান। রাজস্থানের গরমে রাওয়াত ভাটা, পারফেক্ট। আর লিস্টের লাস্ট প্ল্যান্ট কোনটা? আমাদের ওয়েস্টার্ন কোস্টে কাকরাপাড়, গুজরাট। গুজরাটের কথা উঠলেই তো আমার শুধু ফাফদা, ধোকলা আর খাকরার কথা মনে পড়ে। তো ওই গুজরাটি জনপ্রিয় খাবার খাকরা, আর সেখান থেকেই মনে রাখব কাকরাপাড়। একদম, খাকরা খাচ্ছি আর কাকরাপাড় মনে রাখছি। কিন্তু শোনো, নিউক্লিয়ার পাওয়ারের একটা বড় সমস্যা হলো এই প্ল্যান্টগুলো বানাতে প্রচুর খরচ। তাই এবার এমন কিছু শক্তির কথা বলা যাক যা প্রকৃতি আমাদের একদম ফ্রিতে দিচ্ছে,
মানে সূর্য আর বাতাস। ওয়েট, লেট মি স্টপ ইউ রাইট দেয়ার। সূর্যের আলো গায়ে লাগলে তো আমাদের গরম লাগে, তাই না? সেই রোদ থেকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি কিভাবে তৈরি হয়? ব্যাপারটা কি সোলার প্যানেলের ভেতরে কোনো ম্যাজিক চলছে? ম্যাজিক নয়, পিওর ফিজিক্স। চলো সোলার এনার্জির পয়েন্টটা দেখি। সোলার এনার্জি ইজ এ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। ইট ইজ দ্য রেডিয়েন্ট হিট অ্যান্ড লাইট ফ্রম দ্য সান। আচ্ছা, মানে এটা ফুরিয়ে যাওয়ার নয়। কিন্তু ওই যে বললাম, হিট আর লাইট থেকে কারেন্টটা কিভাবে আসছে? এই প্রসেসটার জন্যই নোটে পরের পয়েন্টটা দেওয়া আছে। ফোটোভোল্টাইক টেকনোলজি কনভার্টস সানলাইট ডিরেক্টলি ইন্টু ইলেকট্রিসিটি। মানে ফোটোভোল্টাইক টেকনোলজি দিয়ে সূর্যের আলোকে সরাসরি কারেন্টে রূপান্তর করা হয়। ওয়াও! তার মানে ফোটো মানে হলো আলো, আর ভোল্টেক মানে ভোল্টেজ বা কারেন্ট। আলো থেকে ডাইরেক্ট ভোল্টেজ মানেই ফোটোভোল্টাইক। শব্দটার ভেতরেই পুরো সায়েন্সটা লুকিয়ে আছে। ঠিক ধরেছ। আর যেহেতু ইন্ডিয়া একটা ট্রপিক্যাল কান্ট্রি, মানে প্রচুর রোদ থাকে, তাই পৃথিবীর সোলার এনার্জির মেইন হেডকোয়ার্টার কিন্তু আমাদের দেশেই। নোটে দেখো, HQ অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, গুরুগ্রাম। এটা তো দারুণ একটা ফ্যাক্ট। মনে রাখার ট্রিক হলো সোলার এনার্জির গুরু থাকে গুরুগ্রামে। একদম। আর এই রোদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কে নিচ্ছে জানো? রাজস্থান। পয়েন্টটা হলো, ভাদলা সোলার পার্ক ইন রাজস্থান ইজ দ্য লার্জেস্ট। রাজস্থানের ওই ফাটানো রোদে পুড়ে সবচেয়ে বড় মানে লার্জেস্ট সোলার পার্ক হয়েছে ভাদলা বা ভাদলা। রোদ আর মরুভূমির একদম পারফেক্ট ইউজ। রোদের কথা তো বুঝলাম, এবার একটু বাতাসের কথাই আসি। নোটে বলছে উইন্ড এনার্জি ইজ এ রিনিউয়েবল সোর্স। ইন্ডিয়া হ্যাজ গ্রেট পোটেনশিয়াল। মানে বিশাল বড় ফ্যান, ওই যে উইন্ডমিল লাগিয়ে বাতাস থেকে কারেন্ট বানানো, রাইট? ইয়েস, প্রকৃতির হাওয়া এসে বিশাল ব্লেডগুলোকে ঘোরায়। আর আমাদের দেশে সবচেয়ে বড় উইন্ড ফার্ম কোথায় জানো? Largest wind farm cluster is located in Tamil Nadu from Nagarcoil to Madurai. Tamil Nadu, তার মানে তামিলনাড়ুর বাতাস নাগারকোয়েল থেকে মাদুরাই পর্যন্ত সবচেয়ে জোরে বয়। ওই স্পিডটাকে কাজে লাগিয়েই এত বড় উইন্ড ফার্ম। আকাশ আর বাতাসের গল্প তো অনেক হলো, এবার আমরা একটু পানিতে নামব। সমুদ্রের ঢেউ কিন্তু বসে নেই, সেও আমাদের বিশাল এনার্জি দিচ্ছে। আর এরপরই আমরা বুঝব এই ফ্রি এনার্জিগুলোর সাথে কয়লা পেট্রোলের আসল পার্থক্য কী। সমুদ্রের ঢেউ দিয়ে কারেন্ট? তার মানে আমি দীঘায় বা সুন্দরবনে গেলে ঢেউয়ের সাথে কারেন্টও পাবো? কনসেপ্টটা অনেকটা সেরকমই। পয়েন্টটা দেখো, ওশান টাইডস ক্যান বি ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি। সমুদ্রের জল যখন ভুলে ওঠে মানে হাই টাইড, আর যখন নেমে যায় বা লো টাইড, তখন ওই আসা যাওয়ার মাঝখানের টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি তৈরি হয়। দ্যাট ইজ জিনিয়াস। ভারতে এটা কোথায় কোথায় হয়? In India, Gulf of Khambat, Gulf of Kutch in Gujarat, and Gangetic Delta in Sundarban regions of West Bengal. এই জায়গাগুলোতে আইডিয়াল কন্ডিশনস আছে। এটা মনে রাখা খুব সোজা। গুজরাটের দুই গালফ মানে খাম্ভাত ও কচ্ছ, আর আমাদের বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরা সুন্দরবন। এখানেই জোয়ারের আসল খেলা। এই যে আমরা এতক্ষণ সোলার, উইন্ড আর টাইডাল এনার্জি নিয়ে কথা বললাম, এগুলো সবই কিন্তু ন্যাচারাল। চলো এবার রিনিউয়েবল ভার্সেস নন রিনিউয়েবল রিসোর্সেসের টেবল কম্প্যারিজনটা দেখি। ফার্স্ট পয়েন্টটা হলো রিসাইকেল করার ব্যাপারে। রিনিউয়েবল রিসোর্সেস ক্যান বি ইজিলি রিসাইকেলড, কিন্তু নন রিনিউয়েবলের ক্ষেত্রে দে টেক মিলিয়ন্স অফ ইয়ার্স টু ফর্ম ওয়ান্স এক্সস্টেড। সিম্পল লজিক। রিনিউয়েবল হলো বারবার ইউজ করা যায়, যেমন সূর্যের আলো, আর নন রিনিউয়েবল হলো একবার ফুরোলে লাখ লাখ বছর লাগবে তৈরি হতে, যেমন ধরো কয়লা। মানে ওগুলো তো আসলে মাটির তলায় চাপা পড়া লাখ লাখ বছর আগের মরা গাছপালা আর ডাইনোসরের জুস, তাই না? হ্যাঁ, ডাইনোসর জুস, এক্স্যাক্টলি। পরের পয়েন্ট বলছে রিনিউয়েবলরা হলো ইনএক্সস্টেবল রিসোর্সেস, আর নন রিনিউয়েবলরা হলো এক্সস্টেবল রিসোর্সেস। ইনএক্সস্টেবল মানে যার কোনো এক্সস্ট বা শেষ নেই। রাইট। আর নেক্সট পয়েন্টটা পরিবেশের জন্য খুব ইম্পর্ট্যান্ট। রিনিউয়েবলরা হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কিন্তু নন রিনিউয়েবল রিসোর্সেস রিলিজ কার্বন ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড টক্সিক গ্যাসেস। সো বেসিক্যালি নন রিনিউয়েবল জিনিসপত্র পোড়ালে পৃথিবীর জ্বর আসে, মানে গ্লোবাল ওয়ার্মিং। কিন্তু রিনিউয়েবল একদম ইকো ফ্রেন্ডলি। একদম। আর লাস্ট পয়েন্টে বলছে রিনিউয়েবল রিসোর্সেস আর অ্যাবান্ডেন্টলি ফাউন্ড ইন নেচার, আর নন রিনিউয়েবল আর স্কেয়ার্স ইন নেচার। এটাকে যদি আমি আজকের যুগের ভাষায় বলি, রোদ বাতাস হলো আনলিমিটেড প্যাক, তুমি যতই ইউজ করো শেষ হবে না। আর কয়লা তেল হলো লিমিটেড ডেটা প্যাক, শেষ তো সব অন্ধকার। ডেটা প্যাকের অ্যানালজিটা জাস্ট অনবদ্য।
এতক্ষণ আমরা অনেক সিরিয়াস এনার্জি নিয়ে কথা বললাম। এবার চলো একটু মাইন্ড ফ্রেশ করার জন্য দারুণ কিছু খনিজ বা মিনারেলসের ফ্যাক্টস জানা যাক। ও ইয়েস, আমার একটা কনফিউশন আছে। হ্যারি পটারের সেই পরশ পাথর বা ফিলসফার স্টোনের কথা মনে আছে, যেটা ছুলে সব সোনা হয়ে যেত? আমাদের নোটেও দেখছি ওই ম্যাজিক পাথরের কথা লেখা আছে। এটা আসলে প্রাচীন অ্যালকেমির কনসেপ্ট। নোটে একটা ফান ফ্যাক্ট হিসেবে দেওয়া আছে, ফিলসফার স্টোন কনভার্টস অল বেস মেটালস লাইক আয়রন ইন্টু গোল্ড। মানে পরশ পাথরের ম্যাজিক, লোহা ঠেকালেই সোনা। যদিও বাস্তবে এটা হয় না। এর পরের পয়েন্টটা কিন্তু ম্যাজিক নয়, একদম হার্ড রিয়ালিটি। Approximate amount of silica present in cement is between 17% and 25%. সিমেন্টের ভেতর এত পার্সেন্ট সিলিকা কেন? কারণ সিলিকা স্ট্রেংথ দেয়। এটা মনে রাখবে এভাবে যে সিমেন্ট শক্ত করতে 17 থেকে 25 ভাগ সিলিকা লাগে, না হলে বাড়ি একদম ধপাস। হা হা, বাড়ি ধপাস। আর লাস্ট ফান ফ্যাক্টটা কি? লাস্ট ফ্যাক্টটা হলো rock forming silicate mineral that constitutes more than 50% of Earth's crust and is used in glass and ceramic industries is feldspar. মানে পৃথিবীর ক্রাস্টের অর্ধেক জায়গা। মানে 50% যে ফিল্ড দখল করে আছে তার নামই ফেলসপার। গ্লাস আর সিরামিকের এর রাজত্ব। পাথরের গল্প শেষ। এবার আবার চলো এনার্জিতে ফেরা যাক। আমরা উপরে রোদ বাতাস দেখলাম, কিন্তু মাটির নিচেও যে বিশাল গরম লুকিয়ে আছে আর আমাদের রোজকার বর্জ্য থেকেও যে এনার্জি হয় সেটা এবার জানব। মানে তুমি বলছো পৃথিবী ভেতর থেকে ফুটছে আর আমরা সেই ভাপ দিয়ে কারেন্ট বানাচ্ছি আর গোবর দিয়ে রান্না? ব্যাপারটা দারুণ তো। জিওথার্মাল এনার্জি কনসেপ্টটা ঠিক এটাই। নোটে বলছে, জিওথার্মাল এনার্জি রেফার্স টু হিট অ্যান্ড ইলেকট্রিসিটি প্রডিউসড বাই ইউজিং দ্য হিট ফ্রম দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ। জিও মানে পৃথিবী আর থার্মেল মানে তাপ। মাটির ভেতরের তাপকে কাজে লাগানোই হলো জিওথার্মাল এনার্জি। একদম ঠিক। আমাদের দেশে এরকম দুটো এক্সপেরিমেন্টাল প্রজেক্ট আছে। 2 experimental projects, Parvati Valley near Manikan in HP and Puga Valley in Ladakh. হিমাচল আর লাদাখের মতো বরফের জায়গায়? এটা মনে রাখার উপায় হল হিমাচলের পার্বতী আর লাদাখের পুগা, এই দুই জায়গায় মাটির নিচে পৃথিবীর জ্বর মাপা হয়। দারুণ। আর এবার আসি গোবরের ম্যাজিকে, মানে বায়োমাস। নোটে বলছে, shrubs, farm waste, animal and human waste are used to produce biogas. গ্রামের দিকে আগাছা, গোবর বা কৃষিবর্জ্য পচিয়ে গ্যাস বানানো হয়, তাই তো? লিটারালি ওয়েস্ট থেকে বেস্ট এনার্জি। হ্যাঁ, আর এটা খুব এফিশিয়েন্ট। হায়ার থার্মাল এফিশিয়েন্সি ইন কম্প্যারিজন টু কেরোসিন, ডাং কেক অ্যান্ড চারকোল। মানে কেরোসিন বা ঘুটের চেয়ে বায়োগ্যাসের দমে জোর বেশি, থার্মাল এফিসিয়েন্সি অনেক হাই। আর নোটে বলছে, প্লান্টস দ্যাট ইউটিলাইজ ক্যাটল ডাং আর নোন অ্যাজ গোবর গ্যাস প্লান্টস। একদম খাঁটি দেশি নাম, গোবর গ্যাস প্ল্যান্ট। কিন্তু এই গোবরটা গ্যাস হয় কিভাবে? এর ভেতরে সায়েন্সটা দেখো। এন আনায়ারোবিক ডাইজেশন, মাইক্রো অর্গানিজম ব্রেক্স ডাউন বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। ওয়েট, আনায়ারোবিক মানে তো অক্সিজেন ছাড়া নিঃশ্বাস। তার মানে ব্যাকটেরিয়ারা একদম নাক বন্ধ করে গোবর পচায়। হা হা হা, হ্যাঁ ওই রকমই কিছু একটা। আর সেই গ্যাসটার কম্পোজিশন কি? বায়োগ্যাস কম্পোজিশন CO2 30-40%, CH4 অর মিথেন 55-70%। বায়োগ্যাসের আসয় ভিওগুলো মিথেন বা CH4, যার পাওয়ার 55 থেকে 70%, আর ভিলেন CO2 থাকে 30-40%। আচ্ছা, আমরা এতক্ষণ তো প্রচুর এনার্জি তৈরি করলাম, নিউক্লিয়ার, সোলার, উইন্ড, বায়োগ্যাস, এগুলো দিয়ে শেষমেশ আমরা করব কি? অবভিয়াসলি বড় বড় কলকারখানার ইন্ডাস্ট্রি চালাবো। চলো দেখিনি ভারতের সেই বড় কারখানাগুলো কোথায়। ধরে নাও আমরা একটা রোড ট্রিপে বেরিয়েছি পুরো ভারতের ইন্ডাস্ট্রিগুলো দেখার জন্য। ম্যাপটা খুললে কোথায় কোথায় থামতে হবে আমাদের? আমাদের 8টা মেজর ডেস্টিনেশন আছে, আমি পরপর নামগুলো বলছি। ফার্স্ট, মুম্বাই পুনে ইন্ডাস্ট্রিয়াল রিজন। এটা হলো মহারাষ্ট্রের বিজনেস হাব। সেকেন্ড, হুগলি ইন্ডাস্ট্রিয়াল রিজন। আমাদের বাংলার গর্ব, নদীর ধারের শিল্প। থার্ড, ব্যাঙ্গালোর তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল রিজন। আইটি আর ম্যানুফ্যাকচারিংয়ের ডেডলি কম্বো। ফোর্থ, গুজরাট ইন্ডাস্ট্রিয়াল রিজন। আহমেদাবাদ থেকে ভাদোদরা বেল্ট, মানে ব্যবসার প্রাণকেন্দ্র। ফিফথ, ছোটা নাগপুর ইন্ডাস্ট্রিয়াল রিজন। খনিজ সম্পদের রাজা, কয়লার আর লোহার খনির একদম ওপরেই এই ফ্যাক্টরিগুলো। সিক্সথ, বিশাখাপট্টনম গুন্টুর ইন্ডাস্ট্রিয়াল রিজন।
অন্ধ্রপ্রদেশের কোস্টাল ইন্ডাস্ট্রি পোর্ট থাকার কারণে এক্সপোর্টের জন্য সেরা। 7th, গুরগাঁও, দিল্লি, মিরট ইন্ডাস্ট্রিয়াল রিজন। উত্তরের বিশাল মার্কেট, কোটি কোটি মানুষের ডিমান্ড মেটানোর হাব। আর লাস্ট, কোল্লাম, থিরুবনন্তপুরম ইন্ডাস্ট্রিয়াল রিজন। একেবারে দক্ষিণের কেরালার শান্ত কিন্তু প্রোডাক্টিভ বেল্ট। এই 8টি জায়গা হল ভারতের অর্থনীতির আসল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোই সারা দেশকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমরা আজ যে এনার্জিগুলো পড়লাম সেগুলোই এই ইঞ্জিনের জ্বালানি। কিন্তু একটা চিন্তার বিষয় হলো, আজ আমরা দেখলাম কিভাবে কয়লা পেট্রোল ছেড়ে পৃথিবী আস্তে আস্তে সোলার আর উইন্ডের দিকে যাচ্ছে। ভেবে দেখো তো, আজ থেকে 50 বছর পর কি আমাদের দেশে আর কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট থাকবে, নাকি পুরো দেশটাই সোলার প্যানেলে ঢাকা পড়বে? আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য এডু এমপ্লয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং নোটের জন্য এডু এমপ্লয় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।